গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, কারফিউর মেয়াদ বেড়েছে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান সেনাবাহিনী। ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলা ন্যাক্কারজনক, মন্তব্য উপদেষ্টা আসিফের। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করা হবে বলেছেন নাহিদ ইসলাম। এই ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। সরকারের নির্লিপ্ততায় গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদের দোসররা, বলেছেন সালাউদ্দিন। নির্বাচন পেছাতেই গোপালগঞ্জের সংঘাত কিনা প্রশ্ন রিজভির। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। কারফিউর সময়সীমা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী গতকাল রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেছে 20 জনকে। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এই চিত্র গোপালগঞ্জ শহরের। রাস্তায় রিকশা, ইজি বাইক চলাচল করলেও অন্য কোনো যানবাহন দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হননি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। ঘরে থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। এদিকে এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন তিনি। সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা সামাল দেয়া গেছে বলে জানান তিনি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা চাপাবো। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে হামলা সংঘর্ষে গোপালগঞ্জে 4 জন নিহত হয়। জেলা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গুজব বা অপপ্রচারের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজনৈতিক সংগঠনটির সমাবেশ চলাকালীন মঞ্চে আবারও হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বিবৃতিতে জানানো হয়, এই অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে আত্মরক্ষার জন্য বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের জারি করা কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে গোয়েন্দাদের হাতে তেমন কোনো তথ্য ছিল না। এত বড় সহিংসতা হবে ধারণা করা যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক ও দুঃখজনক। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। প্রাণহানি আর হতাহতের ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় দলটির নেতাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় তিনি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 10 জন পুলিশ আহত হয়েছে। যারাই এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। এনসিপি নেতারা যে অভিযোগ করছে আপনাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপি নেতারাও, এটাকে আপনি কিভাবে? এটার ব্যাপারে মানে অনেকে তো, আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ের উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নির্যাতনজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি। এদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গোপালগঞ্জের পুরো ঘটনা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তিনি জানান, ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সহিংসতা কারা করলো, সব বিষয় দেখবে তদন্ত কমিটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে কিনা কিংবা ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে যে কমিটি করা হয়েছে তারা সব বিষয় দেখবে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। এতে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে বলেও জানান শফিকুল আলম। ফলে দেশে কিডনি প্রতিস্থাপনের কাজ আরও সহজ হবে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে। এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে চিরতরে মুজিবাদ থেকে মুক্ত করা হবে। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। তারা এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে। এই ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এনসিপি নেতারা বলেন, জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশে পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই সনদ। এ সময় বক্তব্য রাখেন দলের নেতারা। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্রাস থেকে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষ
সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার জন্য গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদের দোসররা। এদিকে দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, কোনো ঘটনা ঘটলে সরকারকে দায়ী না করে বিএনপিকে কেন দায়ী করা হয়? আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় মিছিলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সমাবেশে যুবদল নেতারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভিন্নমতের প্রতি যদি সহনশীলতা না থাকে, যদি প্রতিহিংসাই আপনাদের একমাত্র নীতি হয়ে দাঁড়ায়, তাহলে মনে রাখবেন আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, ভাষা এক সময় প্রতিহিংসার আগুনে পরিণত হবে। যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের আবেগতাড়িত ও অপরিকল্পিত কর্মসূচিতে অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য প্রতিজ্ঞা হয়। সকালে একই দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনে গঠিত সরকারের সময় কেন মব কালচার তৈরি হবে? ভোট পেছানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো, একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো অথবা কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। পরে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। 19 জুলাই জামাতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এই ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে জামাত ইসলামী। এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই।
শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হবার পরদিন 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ক্ষোভের বারুদ ছড়িয়ে পড়ে চারিদিকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয়া হয়। নিহতদের গায়েবানা জানাজা চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 1 বছর আগে ঘটে যাওয়া 17 জুলাইয়ের ঘটনার প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। 17 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পরে আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পণ্ড হয় কফিন মিছিল। এরপরে শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয়। 17 জুলাই কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে চালানো কর্মসূচির সেই দুর্বিষহ সময়ের স্মৃতিকথা তুলে ধরলেন এই জুলাই যোদ্ধারা। পুলিশের মুখোমুখি পুলিশ গুলি বর্ষণ করতেছে, একদিক দিয়ে টিয়ারশেল মারতেছে। সেই টিয়ারশেল এবং গুলিকে উপেক্ষা করে সামনের দিকে যতটুকু যাওয়া যায় আমরা সেই মৃত্যুকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা ছিল এই জায়গাটায়, আমাদের অবস্থানটা ছিল ঠিক এই জায়গাটায়। এত মুহুর্মুহু গুলি করা হচ্ছিল যে সহ্য করতে পারছিলাম না। চিন্তা করছিলাম যে আমার তো জীবিত থাকতে হবে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আবার দেখে যেতে হবে। তাই মনের ভিতরে একটা মনোবল তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে কাছের ভিতর থেকে একটা গুলি এসে আমার ঠিক এই জায়গাটায় লাগে আর কি। তো হয়তোবা মহান রাব্বুল আলামিন অল্পের জন্য আমার চোখটা রক্ষা হয়। আমি না হলে হয়তোবা আজকে অন্ধ হয়ে যেতাম বা ওই সময়কার বিভীষিকাময় মুহূর্তে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকতাম। অবস্থা বেগতিক দেখে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় ভুলবশত 30,000 টাকার ডিম ভাঙার কারণে ভাতিজার জন্য প্রাণ গেল গাড়ি চালক চাচার। গতকাল সন্ধ্যায় আদাবর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ বলছে অপরাধীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট ফজলে রাব্বির। এভাবেই সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দিশেহারা লাইজু আক্তার। শুকিয়ে গেছে চোখের জল, তবুও স্বামী হারানোর বেদনা এখনো দগদগে। আমার স্বামীর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে। আমি স্বামীর খুনির ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আদাবর নবোদয় হাউজিং এর 7 নম্বর রোডে গতকাল সন্ধ্যায় নৃশংসভাবে হত্যা করা হয় লাইজু আক্তারের স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আদাবর নবোদয় হাউজিং এর 7 নম্বর রোডে ব্যাগ থেকে অস্ত্র বের করছে এক যুবক। এর কয়েক সেকেন্ড পর গুলি চালায় সে। সাথে সাথে মাটিতে লটিয়ে পড়েন ইব্রাহিম। মুহূর্তেই মারা যান তিনি। এই ঘটনায় মূল অভিযুক্ত সজীব ও তার ভাই রুবেলকে গণপিটুনি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি চালায় সজীব। ইব্রাহিমকে এই জায়গাটার ভিত্তি যতটুকু সম্ভব মসজিদ থেকে এতটুক এই জায়গায় ওকে পুরো ঠেকায় বুকে ঠেকায় গুলিটা করা হয়েছে। গুলি করার সাথে সাথে ওই জায়গার ভিত্তি পড়ে গেছে। পিস্তল নিয়ে আসছে, রাইফেল নিয়ে আসছে, তার মানে উদ্দেশ্য করে এবং কি পরিকল্পিতভাবে ওকে মারা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এর যদি শাস্তি না হয় ভবিষ্যতে এই সামান্য জিনিস কেন্দ্র করেই যদি এত বড় কিছু হয়ে যায়, তার মানে আরো কিছু হলেও কেউ এর শাস্তির আওতায় আনা যাবে না। হত্যার সঠিক কারণ জানা না গেলেও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সমগ্র ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের মধ্যে কিছু ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তারপরেও এটা গতকাল রাত্রির ঘটনা, এটা তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। এদিকে এই খুনের ঘটনার 1 ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর চাঁদ উদ্যান সড়কে পূর্ব শত্রুতার জেরে আলামিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের স্মরণ সভায় তিনি একথা বলেন। টিএসসি অডিটোরিয়ামে স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা সজাগ ও সচেতন রয়েছে, কোনো ফাঁদে বিএনপি পা দেবে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা হচ্ছে তা দেশের বিবেকবান মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানকে ভয় পায় বলেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। দেশের মানুষ এমন প্রতিহিংসার রাজনীতি আশা করে না। তারেক রহমানকে যারা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে বলেন, ভয়ের কিছু নেই, তারা সঠিক জায়গাতেই থাকবেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এই সুযোগ হারালে দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্কতা তার। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের সুবাদে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিতের একটি সুযোগ এসেছে, তাই সময় উপযোগী পদক্ষেপ দরকার। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে প্রশাসনের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে সরকারের কাছে আলাদা সচিবালয়ের দাবি জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে 700-এর বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, 60 লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে। আমরা এরকম বুদ্ধিভিত্তিক দুর্নীতি স্বাধীন বিচার ব্যবস্থায় পতিত হতে চাই না। সংবিধানে 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ হারানো ঠিক হবে না। বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপরও নির্ভর করে। বিচার বিভাগের জন্য টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ নষ্ট করা ঠিক হবে না। 21শে আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে পরবর্তী এই দিন ঠিক করেন। এই মামলার পলাতক 2 আসামি মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডিএজি আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা সহ নেতাকর্মীদের ওপর এ হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। উপস্থাপিত হয়েছে লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে
আগামী বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, নেক্সট 24 তারিখের বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংকে না জানিয়ে 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও রয়েছে। খাগড়াছড়িতে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক 4 জন হল খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার আরমান হোসেন, মোহাম্মদ সাকিব আলম, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ মনির ইসলাম ও মোহাম্মদ সোহেল ইসলাম পলাতক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। গত 27 জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর সেদিন রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে 6 যুবক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে গণধর্ষণ করে। পরিবারের লোকজন জানায় সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। মানসিক ভারসাম্য হারিয়ে 12 জুলাই বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারকে জানায় সে। খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, কারফিউর মেয়াদ বেড়েছে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। গুজবে কান না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর। ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলা ন্যাক্কারজনক মন্তব্য উপদেষ্টা আসিফের। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করা হবে বলেছেন নাহিদ ইসলাম। এই ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। সরকারের নির্লিপ্ততায় গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদের দোসররা, বলেছেন সালাউদ্দিন। নির্বাচন পেছাতেই গোপালগঞ্জের সংঘাত কিনা প্রশ্ন রিজভির। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।